আচ্ছা, তো ফার্স্টে ন্যারেশনে যেটা করতে হয়, এখানে ইংলিশে জটিল করে লেখা হয়তো, আমি একটু সহজ করেই বলবো। The first rule is to select a reporting verb and time frame or tense in the sentence. আচ্ছা, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, আমি কোন সময়ের কথা বলছি সেটাকে ডিফাইন করা আগে। আমি কি পাস্টের কথা বলছি নাকি প্রেজেন্টের কথা বলছি? ন্যারেশনের মেইন যে রুলগুলো কিন্তু আসে পাস্ট থেকে। যেমন আপনাকে কেউ আগে একটা কথা বলেছিল, সেটা এখন এসে আপনি অন্য কাউকে বললে কিভাবে সাজিয়ে বলবেন, ওই রুলগুলো আমরা বেসিক্যালি স্কুল কলেজে পড়েছি। কিন্তু কেউ যদি প্রেজেন্টের কথা বলে, যেমন হি সেইজ, মানে কেউ যদি আপনাকে এখন বলে যে আমি হাংরি, আর আপনি এখনই এই কথাটা অন্য কারো কাছে গিয়ে রিপোর্ট করেন, তখন কিন্তু আপনি বলবেন হি সেইজ হি ইজ হাংরি। এখানে কিন্তু কিছু চেঞ্জ হবে না। আবার যদি হি সেইড হতো, মানে এই কথাটা আপনাকে অনেক আগে কেউ বলতো, তখন কিন্তু ন্যারেশনের অনেক রুলস চলে আসে। আচ্ছা, সো আমাদেরকে ফার্স্টে আগে ডিফাইন করতে হবে যে কোন সময়ের কথা আমরা বলছি। আর আমরা কথা বলার সময় এত চিন্তা করে করে কথা বলবো না, এগুলো শুধুমাত্র আমরা প্র্যাকটিসের সময় শিখবো। যখন আমাদের মুখে চলে আসবে, জিনিসগুলো নিয়ে আর ভাবতে হবে না, তখন আমরা আইএলটিএস এ বসবো। আচ্ছা, তারপর রুল 2। আচ্ছা, তো রুল 2 হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউ কে অল্টার করা। সেটা হচ্ছে, আপনাকে যদি কারান বলে যে সে জুস খেয়েছিল, মানে কারান বলেছে আমি জুস খেয়েছিলাম, কারণ কারানের কথা বলছিল, তো আপনাকে কি করতে হবে, আপনি তো কারানের হয়ে আমি বলতে পারবেন না, আপনি বলবেন কারান সেড দ্যাট হি ড্র্যাঙ্ক দ্য অরেঞ্জ জুস। সো প্রথম কাজটা হচ্ছে আমাদের কোন সময় কোন টাইম ফ্রেমে কথাটা বলছে সেটা ডিফাইন করা। সেকেন্ড কাজ হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউটাকে এখানে নিয়ে আসা। যেমন কারান নিজের কথা বলছিল, আপনি বলবেন যে কারান সেড দ্যাট হি ড্র্যাঙ্ক। আপনি বললে সেটা হি ড্র্যাঙ্ক হয়ে যাবে, বাট কারান কিন্তু বলেছিল আই ড্র্যাঙ্ক। সেখানে আপনার পয়েন্ট অফ ভিউতে জিনিসটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওরা যদি বলে উই, ওরা যদি বলে আই, আপনিও কিন্তু আই বা উই বলতে পারবেন না। আপনার ওদের আইটাকে বলতে হবে হি, ওদের উই কে আপনার বলতে হবে দে। ঠিক আছে, আপনার পয়েন্ট অফ ভিউতে ঘুরিয়ে ফেলতে হবে প্রোনাউনটাকে। তারপর হচ্ছে decide whether or not to use if or that. আচ্ছা, এটা মেইনলি কোশ্চেনের সময়। আচ্ছা, সো আমরা যখন ন্যারেশন করি তখন আমরা কিছু কিছু জিনিস ইউজ করি, যেমন ইফ, দ্যাট। তারপরে কোশ্চেন করলেও, যেমন আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, তখন কিন্তু জিনিসটা ন্যারেশনে হোয়াট চলে আসে। আচ্ছা, আমরা নিচের এক্সাম্পলটা দেখি, এরকম মুখে বললে হার্ড লাগবে। She asked, do you know how to play tennis? এটা কিন্তু একটা প্রশ্ন। যদি প্রশ্ন করা হয় তখন অবশ্যই আমরা আগে আস্কড ইউজ করব, ইনডিরেক্টে আস্কড ইউজ করব। শি টোল্ড মি বলবো না, শি সেইড টু মি বলবো না। প্রশ্ন করলে অবশ্যই আস্কড বলবো। আচ্ছা, আস্কড এর পরে কখন ইফ হয় আর কখন হয় না, এটা আমরা কিভাবে বুঝি? যদি ওদের কোয়েশ্চেনটার অ্যান্সার ইয়েস বা নো টাইপের হয়, তখন এই জায়গাটাতে হবে ইফ, এই জায়গাটাতে হবে ইফ বা ওয়েদার। সো ওদের প্রশ্নটা ছিল, ডু ইউ নো হাউ টু প্লে টেনিস? তুমি কি জানো কিভাবে টেনিস খেলতে হয়? এটার অ্যান্সার ইয়েস বা নো টাইপের হবে। সেজন্য এটাকে ইনডিরেক্ট স্পিচ করলে হবে, শি আস্কড মি ইফ আই নিউ হাউ টু প্লে টেনিস। সো সেটা হচ্ছে শি আস্কড বা শি টোল্ড মি, এসবের পরের ওয়ার্ডটা কি হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, হচ্ছে থার্ড। সো শি আস্কড এর পরে ইফ হতে পারে। আর কেউ যদি আপনাকে হোয়াট দিয়ে কিছু জিজ্ঞেস করে, যেমন হোয়াট ইজ ইউর নেম, এটা আমি এখানে একটু টাইপ করে দিই, বলে মনে থাকবে না। যদি সেম জিনিসটা আমি বলি যে she asked she asked what is your what is your name, এটা ইনডিরেক্ট হবে, she asked me what my name was.
এটা হবে আমাদের ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, এটা এই নিচের 4টা সেন্টেন্সের মধ্যেই কিন্তু কোয়েশ্চেন করলে ন্যারেশনটা কিরকম হবে সেটা কভার হয়ে গিয়েছে। অর্থাৎ কোয়েশ্চেন 2 টাইপের হইতে পারে, একটার অ্যান্সার হবে ইয়েস বা নো টাইপের, যেটা প্রথম পয়েন্ট, ডু ইউ নো হাউ টু প্লে টেনিস, এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার ইয়েস বা নো হবে। তখন আমরা দিব ইফ, শি আস্কড মি ইফ আই নিউ হাউ টু প্লে টেনিস। তারপরের এক্সাম্পলটা হচ্ছে শি আস্কড হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম এর অ্যান্সার কিন্তু ইয়েস বা নো দিয়ে হয় না। তখন আমরা কি করব, যেটা দিয়ে কোশ্চেনটা করা হয়েছে, যেমন এখানে হোয়াটটাই আমরা মাঝখানে বসিয়ে দিব, শি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। আই হোপ এগুলো সবার মনে পড়ছে, এগুলো নতুন করে দেখালে তো বিশাল মানে ইংলিশ ক্লাস হয়ে যাবে পুরা। তো এটা হচ্ছে জাস্ট আসলে কভার করা আগের নিয়মগুলো, যাতে সবার স্কুলের রুলগুলো আবার মনে পড়ে। আচ্ছা, তারপর ন্যারেশনের ফোর্থ রুলটা হচ্ছে মুভ দ্য টেন্স ব্যাকওয়ার্ড। আচ্ছা, যেহেতু ন্যারেশনে আমরা বেশিরভাগ সময় পাস্টের কথা বলি, যে আপনাকে কেউ একজন কিছু একটা বলেছে, সেটা পাস্ট হয়ে গিয়েছে, পাস্টের একটা কোটেশনকে আপনি এখন এসে আপনার কোনো একটা বন্ধুকে বা ক্লাসমেটকে বা ফ্যামিলি মেম্বারকে বলছেন যে ও আমাকে এটা বলেছিল। যেহেতু আমরা পাস্টের ঘটনাগুলোকে ইউজুয়ালি ন্যারেশন ইউজ করি, সেক্ষেত্রে আমরা ওরা যা বলেছিল সেটাকে পাস্ট ফর্ম করে দেব। যেমন একটা এক্সাম্পল দেওয়া, কারিনা সেড আই হ্যাভ রিপেয়ার্ড মাই বাইসাইকেল। এটা সিম্পলি হয়ে যাবে কারিনা সেড দ্যাট শি হ্যাড রিপেয়ার্ড হার বাইসাইকেল। এখানে এই যে হ্যাভ টা জাস্ট হয়ে গিয়েছে হ্যাড, আর কিছুই না। তার মানে ন্যারেশনের ক্ষেত্রে আমরা যদি পাস্ট কোনো কিছুর বর্ণনা দিই, প্রত্যেকটা প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট। আর যদি কোনো কিছু পাস্ট সিম্পল থাকে, পাস্ট সিম্পলটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে রুল, যাদের মনে আছে ভালো, আর যারা ভুলে গিয়েছেন তারা এটা ফলো করবেন। আর অবশ্যই এটা কথা বলার মধ্যে মনে করলে আটকে যাবেন, কথা বলার মাঝখানে এটা এভাবে মনে করতে হবে না। এটা আগে দেখে দেখে প্র্যাকটিস করেন, যারা ভুলে গিয়েছেন ন্যারেশনটা আগে দেখে দেখে প্র্যাকটিস করেন। তারপরে যেটা বললাম, মুখে যখন অটোমেটিক চলে আসবে, এভাবে ট্রান্সফর্ম করা যায়, তখন হচ্ছে আপনারা ফাইনাল স্পিকিংটা প্র্যাকটিস করবেন। সো হচ্ছে যে কোনো প্রেজেন্ট টেন্সটা কিন্তু পাস্ট হয়ে যাবে ন্যারেশনে। যেমন প্রেজেন্ট সিম্পলটা হয়ে যাবে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্টে যদি থাকে তখন তখন পাস্ট সিম্পলটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আপনারা ভাবতে পারেন এর বাইরে আরো অনেক কিছু আছে, এর বাইরে যা কিছু আছে সেগুলো আনচেঞ্জড থাকবে। যেমন ফিউচারেরও কিন্তু ফিউচার গুলো পাস্ট হয়ে যাবে, মানে যত কিছুকে পাস্ট বানানো পসিবল সেটা কিন্তু পাস্ট হয়ে যাবে। যেমন আমরা জানি উইলের পাস্ট হচ্ছে উড, উইলটা হয়ে যাবে হচ্ছে উড, শ্যালটা হয়ে যাবে হচ্ছে শুড, তারপর মে হয়ে যাবে মাইট। মানে যত কিছুর পাস্ট বানানো পসিবল ন্যারেশনে সবকিছু পাস্ট হয়ে যাবে। আর যেটা অলরেডি পাস্ট ছিল, যখন আমাকে ওই বক্তাটা কথা বলছিল সেটা অলরেডি পাস্ট ছিল, সেটাকে চেঞ্জ করব এই 2 নিয়মে। পাস্ট সিম্পলটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রত্যেকটা রুলের বাইরে যা কিছু আছে সেগুলো সব আনচেঞ্জড থাকবে। আচ্ছা, এখানে লেখা যে টেন্স, প্রোনাউন্স এবং আদার এলিমেন্টস often change to match the perspective of the person reporting the speech. ওকে, আমরা একটু পরের স্লাইড গুলোতে হচ্ছে সেটা বুঝবো কিভাবে। টেন্স শিফট আমরা একটু আগেই বলেছি, আর প্রোনাউনটাও আমরা ওই যে পার্সপেক্টিভ চেঞ্জের সময় বলেছি যে শি সেইড, এই যে ডিরেক্টে আমি যদি তাকাই, শি সেইড আই উইল গো টু দ্য স্টোর। সো সে তো তার কথা বলেছে, সে বলেছে আই। আমি যখন অন্য কারো কাছে রিপোর্ট করব তখন আমি বলবো শি সেইড দ্যাট শি উড গো টু দ্য স্টোর। এটা আমরা ওই যে পার্সপেক্টিভ চেঞ্জ করার সময় আমরা বুঝেছি যে এটা প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে। এবং দেখেন এখানে কিন্তু উইল ছিল, উইলটা হয়ে গেছে উড। সো ফিউচার এবং প্রেজেন্ট কে মানে যাদেরকে পাস্টে আনা যায় সবাইকে আমরা পাস্টে নিয়ে আসবো। ন্যারেশন এটা হচ্ছে ইজি, যাদেরকে পাস্টে আনা পসিবল তাদের সবাইকে আমি পাস্টে নিয়ে আসবো। আচ্ছা, তারপর টাইম এন্ড প্লেস অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এখানে যেমন একটা এক্সাম্পল, সেটা হচ্ছে হি সেইড আই উইল সি ইউ হিয়ার টুমরো। টুমরোটা এখন আপনি যদি ওই কথাটা পরে কাউকে বলেন, সেই টুমরো তো সেম থাকবে না, তখন আপনি বলবেন নেক্সট ডে, মানে আমাকে যেদিন সে কথাটা বলেছিল
তার পরের দিন সে দেখা করতে চেয়েছে, তখন রিপোর্টেডটা হবে হি সেড দ্যাট হি উড সি মি দেয়ার দ্য নেক্সট ডে। আচ্ছা, টাইম লাইনটা কখন কোন ওয়ার্ড বললে ন্যারেশনে কি হয়ে যাবে এটা একটু পরে একটা স্লাইডে আমি শেয়ার করেছি, সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েন পরে, আর আমি তো স্লাইড দিয়ে দিব, সেখানেও থাকবে। আচ্ছা, এখানে একটা যে কথাটা বলা হয়েছে এটা আসলে এক্সট্রা, এটা আপনি অলরেডি জানেন, কারণ আমি বলেছি কি যত কিছুকে পাস্ট করা পসিবল আমরা পাস্ট করব। আচ্ছা, যেমন এখানে লেখা যে ক্যান, উইল, মে, মাস্ট এটসেট্রা হচ্ছে রিপোর্টেড স্পিচে চেঞ্জ হয়। এখন চেঞ্জটা কেমন হয়? ক্যান এর পাস্ট টেন্স সম্ভব, সেটা হবে কুড। মে এর পাস্ট টেন্স সম্ভব হবে মাইট। উইল হয়ে যাবে হচ্ছে উড। মাস্ট এর তো কোনো সরাসরি পাস্ট নাই, মাস্টকে আমরা ইউজুয়ালি বলি হ্যাভ টু, সো হ্যাভ টুটা পাস্টে হয়ে যাবে হ্যাড। সো এরকম যত কিছুর পাস্ট হওয়া পসিবল ন্যারেশনে সব পাস্ট হয়ে যাবে। আচ্ছা, কোয়েশ্চেনের দুইটা ব্যাপারও আমি আগে আলোচনা করেছি, যে কোয়েশ্চেন হচ্ছে দুই টাইপের হতে পারে, এটা ফার্স্ট স্লাইডে বলেছিলাম, যে এক ধরনের কোয়েশ্চেন হতে পারে যে ইয়েস অথবা নো দিয়ে, যেটার অ্যান্সার ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, সেরকম ক্ষেত্রে আমরা ইফ ইউজ করব। যেমন হি আস্কড আর ইউ কামিং, এটার অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়, সো এটা রিপোর্টেড হবে হি আস্কড ইফ আই ওয়াজ কামিং। আর যদি এরকম হয় যে হ্যাঁ বা না টাইপের উত্তর দেওয়া যায় না, যেমন হোয়াট হোয়াট ইজ ইউর নেম যেটা আগে বলেছিলাম, সেখানে হোয়াটটাই সরাসরি ইফ এর জায়গায় বসে যাবে। আর নর্মাল অন্যান্য সেন্টেন্সে জাস্ট দ্যাট হবে। কোথায়? এই যে আই আই ক্যান সুইম শি সেইড, এখানে হবে শি সেইড দ্যাট। তো তার মানে সেইড বা আস্কড এর পরে তিনটা জিনিসই হতে পারে। যদি কোনো নর্মাল সেন্টেন্স হয় সেটা হবে শি সেইড দ্যাট। যদি কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে হবে ইফ, অথবা সরাসরি যে প্রশ্নটা করা হয়েছিল সেটা। এখন আমি এখানে আরেকটা এক্সাম্পল দিই, ইফ ছাড়া আরেক ধরনের যে এক্সাম্পল হয়, যদি ইয়েস নো টাইপের কোশ্চেন না করে, যদি আমাকে বলে যে হি আস্কড মি হাউ আর ইউ, হাউ আর ইউ, এটা কিন্তু ইনডিরেক্টে হবে হি আস্কড, এটা থাকে না, হি আস্কড কমা হয়, হি আস্কড মি হাউ আই ওয়াজ। প্রথম এক্সাম্পলটা প্রথম স্লাইডে আমি দিয়েছিলাম হোয়াট দিয়ে, এখানে আমি হাউ দিয়ে এক্সাম্পলটা দিলাম, একই কথা। জিনিসটা হচ্ছে যখন ইয়েস নো টাইপের উত্তর দেওয়া যায় না, এরকম ডেসক্রিপটিভ প্রশ্ন করা হয়, তখন এই প্রশ্নটা শুরুর এই জিনিসটাই আমাদের অ্যান্সারে বসে যাবে। হি আস্কড মি হাউ আই ওয়াজ, বা হোয়াট মাই নেম ওয়াজ। আচ্ছা, আর যদি ইয়েস নো টাইপের কোশ্চেন হয় তাহলে আমরা ইফ দিব, আর যদি কোনো কোশ্চেন টাইপই না হয় সেক্ষেত্রে আমরা দ্যাট দিব। এই তো। তারপরে এখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে আমরা সবসময় সে বা আস্কড ইউজ করি, বাট আপনার হচ্ছে গিয়ে আপনাকে কেউ অ্যাডভাইস করতে পারে, কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে, কেউ হয়তো সাজেশন দিতে পারে, তো এই ওয়ার্ড গুলো আমরা ঠিকভাবে অ্যাপ্লাই করবো যখন আমরা স্পিকিং এ আমাদের এক্সামিনার সামনে কথা বলবো। তখন তো আসলে আমাদেরকে মানে স্কুলে কোশ্চেন দিয়ে দিত, কোশ্চেন দেখে দেখে আমরা অ্যান্সার করতাম, চিন্তা করতাম যে এটা অ্যাডভাইস হবে, এটা প্রশ্ন এখানে আস্ক হবে। আপনার স্পিকিং এ তো আসলে এরকম পয়েন্ট পয়েন্ট করে দেওয়া কিছু থাকবে না, আপনার নিজেরই বলতে হবে কথাগুলো, যে আমার সাথে এটা হয়েছিল, আমি নৌকায় উঠেছিলাম, তখন আমার মা আমাকে এটা বললো। একদম দৈনন্দিন একটা ঘটনা আপনি বাংলায় যেভাবে বলেন, স্পিকিং টেস্টে ওই জিনিসটা ইংলিশে বলতে হবে। তো তখন কিন্তু এই জিনিসটা ন্যাচারালি মুখে আসতে হবে, যে কেউ আপনাকে একটা অ্যাডভাইস দিল, সেটাকে সেড না বলে আমরা বলবো হি অ্যাডভাইসড মি টু ডু দ্যাট, বা ক্লেম করেছে, বা সে সাজেস্ট করেছে, সে আস্ক করেছে। তো এই ওয়ার্ড গুলো আমরা, সে আমাকে কি বলেছে সেই ওয়াইজ আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা হচ্ছে সেই লিস্ট যে টাইম লাইনটা কখন কি বললে আমরা কি ইউজ করব। আমি যেহেতু বলেছি যে ন্যারেশনটা ইউজুয়ালি আমরা পাস্টের ক্ষেত্রে ইউজ করি, কারণ পাস্টে কেউ আমাদেরকে কিছু একটা বললে সেটাকে আমরা অন্য কাউকে বলি, সো এটা পাস্টই হয়ে যায় বেসিকলি। তো যখন আপনাকে কেউ বলবে টুডে, সেটা অন্য কাউকে রিপোর্ট করার সময় হয়ে যাবে দ্যাট ডে,
মানে আমি যেই দিনের কথা বলছিলাম সেই দিন সে আমাকে এটা বলেছে। হিয়ার হয়ে যাবে দেয়ার, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। দিস হবে দ্যাট, দিস উইক হবে দ্যাট উইক, টুমরো মানে দ্য নেক্সট ডে। কারণ আপনি যখন আরেকটা মানুষের কথা, আরেকটা মানুষের ডায়লগ আরেকজনকে এসে কয়েকদিন পরে বলছেন, তখন তো টুমরো সেম না, তখন তো নেক্সট উইক সেম না, তখন আমরা বলবো নেক্সট, টুমরোটা হয়ে যাবে দ্য নেক্সট ডে, নেক্সট উইক হবে ফলোইং উইক, ইয়েস্টারডে হবে প্রিভিয়াস ডে। মানে তারা আমাদেরকে ডায়ালগটা দেওয়ার সময়, কোটেশনটা দেওয়ার সময় যে কথা বলছিল, আমরা কিন্তু পরে এটা মাথায় রাখবো যে ওই দিনের আগের দিন মানে দ্য প্রিভিয়াস ডে, তখন কিন্তু ইয়েস্টারডে বলবো না। এটা আমরা অ্যাপ্লাই করবো। টু নাইট বললে দ্যাট নাইট, সবকিছু তখনের সময় হয়ে যাবে।